তীব্র গরমে পুড়ছে দেশ। যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। 7 দিন বন্ধ স্কুল কলেজ। দেশীয় খেলা প্রসারের তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তোলার আহ্বান। উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ। অমান্যকারীদের তালিকা হচ্ছে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। তাপদাহে পুড়ছে দেশ। টানা 3 দিন ধরে পারদের রেকর্ড খুলনা বিভাগে। আজ সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি। এদিকে বাইরে যাওয়ার সময় ছাতা আর পানির সাথে রাখার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। সহকর্মীদের সহায়তায় রত্না জামানের প্রতিবেদন। খরতাপে পুড়ছে সারা দেশ। আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলা এবং ঢাকা ও রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবারও একই মাত্রা ছিল এ জেলায়। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত মানুষ। জনশূন্য হয়ে পড়েছে সড়কগুলো। এখানে কখনো 40, কখনো 41, আজকে সর্বোচ্চ 42.6 তাপমাত্রা, এবং আসলে মানুষের কাজ করতে খুব কষ্ট হচ্ছে। যশোর জেনারেল হাসপাতালে বেড়েছে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের রোগীর সংখ্যা। মাত্রাতিরিক্ত গরমে রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যেহেতু পানির স্তর নিচে নেমে যায়, যার ফলে কিন্তু একটু সংক্রমণের সংখ্যা বেড়ে যায়, ডায়রিয়া রোগীর সংখ্যা একটু বাড়ছে। যেমন গতকাল ছিল সব মিলিয়ে শিশু এবং বয়স্ক 18 জন, আজকে সেটা কিন্তু 26 জন। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। চুয়াডাঙ্গার এত মাত্রা গরম এর আগে আমরা দেখিনি। রাস্তায় মানুষ বের হতে পারছে না, আগুনে হলকার মতো আবহাওয়াটা। রাজশাহীতে বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। টানা তাপদাহে চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। শরীর পাতা না যাচ্ছে, হ্যাঁ, তাও কাজ করতে হয়েছে আমার। প্রচণ্ড গরম, কাস্টমার নাই, কাজ কাম নাই। রোদে তো রিক্সা চালানো যাচ্ছে না, ছাওয়াটা পেলে একটু রেস্ট লিছি। তাপপ্রবাহে হাঁসফাঁস পাবনার জনজীবন। তৃষ্ণা মেটাতে ফুটপাতের শরবতের দোকানে ভিড় বাড়ছে। ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। ছাতিবাদী গাড়ি চালাচ্ছি, ভাড়াটা খুব কম। তাপমাত্রা বেশি, এখন মনে করেন যে খুব অধৈর্য ধরে যাচ্ছে। অনেক গরম, বাইরে হতেই কঠিন। রংপুরেও বয়ে যাচ্ছে তাপদাহ। চরম ভোগান্তিতে শিক্ষার্থী, শ্রমজীবী এবং কর্মজীবী মানুষ। গরমের তাপেতে আর বাইরে বের হওয়া যাচ্ছে না। মাথা ব্যথা করে, তারপর ঠিক মতো পড়ালেখা করতে অসুবিধা হয়। দিন যাচ্ছে, গরম বাড়তেছে, পানি পিপাসা লাগতেছে বারবার, মাথা না ভিজেলে হচ্ছে না। গোপালগঞ্জে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন থেকে প্রাণীকুল। প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমিক, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ। আর বাইরে বের হলে ছাতা আর পানি সাথে রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সাথে একটি বোতলে পানি রাখে যে যেখানে যায়, এবং বাইরে যখন কাজ করবে তখন যেন ছায়াঘেরা অবস্থা, যেখানে যেখানে ছায়া আছে সেই সব জায়গায় অবস্থান করে, তাহলে হয়তো আমরা এর হাত থেকে বাঁচতে পারবো। এছাড়াও এই সময় একটা ডায়রিয়ার একটা প্রচণ্ড প্রকোপ হতে পারে, সেক্ষেত্রেও এই একই পরামর্শ আমাদের। নাটোরে তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লু হাওয়ায় হাঁসফাঁস অবস্থা। তাপদাহে সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত। জেলার দুর্গম চরাঞ্চল কাজীপুর, সদর, বেলকুচির, চৌহালি ও শাহজাদপুরে এর প্রভাব তুলনামূলক বেশি। মানে এত প্রচণ্ড পরিমাণের গরম, মানে তীব্র সহ্য করার মতো না। অস্থির ভাব লাগতেছে, তারপরে এখন যাইতে হবে কর্মজীবীরা, তাই কর্মের জন্য যাইতেছি। কুমিল্লায় হাঁসফাঁস অবস্থা। প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে ঝাঁপিয়ে পড়ছে পুকুরে। শরীর ভিজিয়ে দিচ্ছে নলকূপের পানিতে। রত্না সামান, 21 টেলিভিশন।
এদিকে বড় ধরনের ঝড় বৃষ্টি ছাড়া তীব্র তাপপ্রবাহ সহসাই থামছে না। আবহাওয়া অফিসের তথ্য, মাস জুড়ে এমন তাপপ্রবাহ থাকবে। পরিস্থিতি বিবেচনায় স্কুল, কলেজ ও মাদ্রাসায় 1 সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অতীতের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে তাপপ্রবাহ। গরমের তীব্রতায় ত্রাহি ত্রাহি অবস্থা জনজীবনের। বাস্তবতা বিবেচনায় দেশের সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ করেছে সরকার। শ্রমজীবী মানুষ নিরুপায়, ঘর থেকে বেরোতেই হয় তাদের। গরম থেকে বাঁচতে চেষ্টার অন্ত নেই তাই। সবার হাতে হাতে পানির বোতল, আইসক্রিম কিংবা শরবত, মৌসুমি ফলের ঠান্ডা থাকার আপ্রাণ চেষ্টা। বিশাল কষ্ট, রোজগার করতে পারতেছি না ঠিকমতো, ওদের কারণে বাইরে গেতেছে না। গতবারের চেয়ে এবছর অনেকটাই গরম বেশি তুলনামূলক। তো ঈদের পর থেকে গরমের চাপটা একটু বেশি যাইতেছে। গরমটা অসম্ভব, সহ্য করতে পারি না, না পাইরা শুয়ে রইলাম। ওই আপনার রস আছে না, 10টা গ্লাস 15টা গ্লাস যেগুলো বেচতেছে, মিনিমাম 15টা 12টা 14টাকে খাওয়া লাগতেছে। আবহাওয়া অফিসের কাছে তেমন সুখবর নেই। চলতি মাসের 25 তারিখের পর বজ্রসহ ঝড়ের সম্ভাবনা আছে। দেশে বিচ্ছিন্নভাবে যেসব ঝড় বৃষ্টি হচ্ছে তা এই তাপ কমাতে যথেষ্ট নয় একেবারে। এই এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে। এই যে তাপপ্রবাহ বহমান রয়েছে তা থেকে রেমেডির পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রঝড় সংঘটিত হওয়া। যে বজ্রঝড় হলে সাধারণত তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি, পক্ষান্তরে কোনো জায়গায় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস কমে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। স্বাস্থ্যের দিক বিবেচনায় রেখে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত স্থানে না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ ও চিকিৎসকরা। এক্সট্রা বোতল দেওয়া, যে বোতলের ভিতরে হতে পারে যে খুব ঘেমে গেলে হালকা একটু ডাবের পানি দিতে পারে, বা অল্প করে একটু স্যালাইনের পানিও দিতে পারে, যে ওই সময়টা তোমরা এক্সট্রা পানি খেলে, বারবার করে একটু পরপর পানি খেলে, সেটা করতে পারে। 42.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এই তাপমাত্রা। কখনো 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মতো ফিল হতে পারে। চলমান পরিস্থিতিতে 3 দিনের হিট অ্যালার্ট শেষে আবারও একই ঘোষণা আসার শঙ্কা রয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিশুদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলায় উন্নতির মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বঙ্গবন্ধু গোল্ড কাপ, প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাঁকালো আয়োজন আর্মি স্টেডিয়ামে। গানে আর কবিতায় বর্ণিল প্রদর্শনীতে মূর্ত হয়ে ওঠে মুক্তিযুদ্ধ ও বাঙালির চেতনা, দেশপ্রেমে জাতির পিতা ও বঙ্গমাতার অবদান। বৈশাখের তপ্ত দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শুরু হয় খেলা। মাঠ ছাড়িয়ে গ্যালারিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলায় শিশুদের দেশপ্রেম ও শৃঙ্খলা শেখায়, তাই শিশুদেরকে খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে, কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। ক্ষুদে ও প্রান্তিক এলাকার শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পর্যাপ্ত খেলার সুযোগ সৃষ্টিতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানান সরকার প্রধান। আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। আমরা আমাদের যারা ক্ষুদে ফুটবলার, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলবো, আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না,
প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। খেলাধুলায় উন্নতির মধ্য দিয়ে দেশকে বিশ্বের কাছে পরিচিত করতে সবাইকে অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। যে ধরনের খেলাই হোক, আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আন্তর্জাতিক খেলার পাশাপাশি দেশীয় খেলাগুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের দ্বারস্থ হবার ফলে জনগণের দল হিসেবে বিএনপি নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্থানীয় নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠোর নির্দেশনার কথা জানান ওবায়দুল কাদের। এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে, এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনীয় প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে। জনগণের দল নয়, বিএনপি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলেও অভিযোগ তোলেন ওবায়দুল কাদের। বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি নিজেদের রাজনৈতিক অবস্থান হারিয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা শিশু হাসপাতালের আইসিইউ এখনও চালু হয়নি, মিলছে বাকি সব সেবা। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ঢাকা শিশু হাসপাতালে আগুনের ঘটনায় কার্ডিয়াক আইসিইউ পুড়ে যাওয়ায় বন্ধ রয়েছে সেটার কার্যক্রম। তবে বাকি সব ধরনের সেবা মিলছে দেশের একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতালটিতে। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, দ্রুত সময়ের মধ্যে আইসিইউ পুনরায় চালু করা হবে। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। 3 দিনের ব্যবধানে ঢাকা শিশু হাসপাতালে আবারও আগুনের ঘটনায় বেশ উদ্বেগ উৎকণ্ঠায় রোগী ও তাদের স্বজনরা। কার্ডিয়াক আইসিইউ, পোস্ট ক্যাথ আর এইচডিইউ ছিল হাসপাতালের বি ব্লকের 5ম তলায়। শুক্রবার লাগা আগুনে পুড়ে গেছে পুরো ইউনিটটি। আগুন লাগার ঘটনার পর থেকে আতঙ্কিত সবাই, কিন্তু বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চিকিৎসা করাতে হচ্ছে শিশুদের। অক্সিজেন রাখুন যায় না, অক্সিজেন ছাড়া রাখলে বাবু লীল হয়ে জায়গা। আমগো সেনা নিরাপদ না, যা শিশু তো আর মাইরা লান যাইব না, শিশুকে তো রাখতে হবেই। এনআইসিইউ বর্তমানে 2-3 রোগী একটা বেডে আছে, কারণ পরিস্থিতি শিকার, কারণ এখানে তো অক্সিজেন নাই, 5টার তো অক্সিজেন পড়ে গেছে সব। এই অক্সিজেনের অভাবে এখানে নিয়ে আসছে, এখানে বর্তমানে চিকিৎসাধীন আছে। তবে এই আগুনে হাসপাতালের সেবা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের একটা তদন্ত কমিটি করছে, ওনারা তো ক্লিয়ারেন্স না দিলে ওখানে আমরা কাজ করতে পারছি না। কিন্তু আমাদের আউটডোর বেসিস প্লাস কার্ডিয়াকের রোগী মানে কি যেটা আইসিইউ সেইটা বন্ধ আছে, কিন্তু কার্ডিয়াক আদার্স ডিপার্টমেন্ট আমাদের চালু আছে। আগুনে পুড়ে যাওয়া হাসপাতালটি পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, স্বল্প সময়ের মধ্যে ইউনিটটি চালু করা হবে। যত দ্রুত সম্ভব
এটাকে রিকভার করা যায়। আর এটার কারণের জন্য আমি ওনাকে বলছি, ওনার তদন্ত কমিটি হলে আমরা অবশ্যই কারণটা বের করব। কারণ হাসপাতালে অগ্নিকাণ্ড এটা খুবই ভয়াবহ একটা জিনিস। তাদের তো অল্টারনেটিভ ব্যবস্থা, আমাদের এনআইসিউ আছে, আরও যে সমস্ত আইসিইউ আছে সেখানেতে রুগীদেরকে শিফট করা হচ্ছে এবং ওনারা আরও বিকল্প চিন্তাভাবনা করে যাতে আরও রুগী আসলে যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবে। আগুনের ঘটনায় 3 দিনের মধ্যে দেয়া হবে তদন্ত প্রতিবেদন। একই সঙ্গে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা। দেশটিতে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে তারা মানবেতর দিন কাটাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের বিবৃতিতে বলেছে, বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা গ্রেফতার, আটক, দুর্ব্যবহার এবং নির্বাসনের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় প্রতিবেদনে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। পরিবারে একটু সচ্ছলতা আনতে বাংলাদেশের হাজারো তরুণ লাখ লাখ টাকা ধার কর্জ করে পাড়ি জমায় মালয়েশিয়ায়। তবে দেশটিতে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য অপেক্ষা করে রূঢ় বাস্তবতা। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের পরিস্থিতি অস্থিতিশীল এবং অসম্মানজনক বলে জানিয়েছে জাতিসংঘ। মালয়েশিয়া এবং বাংলাদেশে প্রতারণায় আশ্রয় নিয়ে প্রবাসী কর্মী নিয়োগের মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র। বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, অনেক বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় এসে দেখেন প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি নেই। অনেক সময় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এসব শ্রমিক গ্রেফতার, আটক, দুর্ব্যবহার ও বহিষ্কারের ঝুঁকিতে পড়েন। শ্রমিকদের পরিস্থিতিকে ভয়াবহ হিসাবে বর্ণনা করে জাতিসংঘ বলছে, বদ্ধ ঘর, দুর্বল স্যানিটেশন, সীমিত খাবারের পাশাপাশি ধার দেনা করে চলায় ঋণের ফাঁদে পড়ছেন তারা। মালয়েশিয়ায় কয়েক মাস বা তার বেশি সময় ধরে কর্মহীন বাংলাদেশি অভিবাসীদের অবস্থা খুবই নাজুক এবং অসম্মানজনক। জাতিসংঘ বলছে, এসব চক্রের সঙ্গে মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত। এর অবসান হওয়া দরকার বলে মনে করছে সংস্থাটি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ফের সর্বোচ্চ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। গাজার রাফায় হামলা চালাচ্ছে ইসরায়েল। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তীব্র গরমে পুড়ছে দেশ। যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি, 7 দিন বন্ধ স্কুল কলেজ। দেশীয় খেলা প্রসারের তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তোলার আহ্বান। উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী, এমপির স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ। অমান্যকারীদের তালিকা হচ্ছে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন।